আমার টেস্ট পরীক্ষার নাম্বারটা কিন্তু খুবই খারাপ হয়েছে। সেই জায়গা থেকে তোলার জন্য আমার কাছে একটা দেবদূত ছিল, যেটা হচ্ছে আমার দিদি। এই লাইনটা জাস্ট একটা লাইন না, এই লাইনটা পুরোপুরি আমার কিন্তু লাইফের সাথে মিলে গেছে। এই লাইনটা আমাদের টিম বানিয়েছে, কিন্তু এটা কিন্তু পুরোপুরি আমার জীবনের সত্যতা। আজকে যদি টেস্ট এক্সাম না হতো না স্কুলে, তাহলে মাধ্যমিকে গিয়ে যে কতজন ফেল করতো তার কোনো সীমা নেই। টেস্ট এক্সাম তোমার নিজের প্রস্তুতির আয়না তোমাকে দেখায়। আমি তোকে একটা প্রমিস করছি, খাতায় লিখবি যে তোর কোন কোন জায়গায় খামতি আছে। লিখলে 30% প্রবলেম ওখানেই সলভ হয়ে যাবে। এই সমস্ত কিছু হয়ে যাবে যদি তোর রুটিনটা ঠিক থাকে, আর এই সমস্ত কিছু হবে না যদি রুটিন না থাকে। দু 2010 সালে আমি মাধ্যমিক দিয়েছি এবং আমি পড়েছি লবণরথ বিদ্যাপীঠ স্কুল থেকে, এবং আমার টেস্ট পরীক্ষার নাম্বারটা কিন্তু খুবই খারাপ হয়েছিল। টেস্ট পরীক্ষার নাম্বার কম হওয়ার জন্য আমার তো পুরোপুরি কনফিডেন্সটা জিরো, বিকজ আমি অঙ্কে নাম্বার পেয়েছিলাম, কিন্তু ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, বাদ বাকি যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো জেনারেলি খুব একটা পড়তে ইচ্ছে করতো না আমার। সেই সাবজেক্টগুলোর নাম্বার আমার খুব কমে গেছে। এবার সেই জায়গা থেকে তুলে নেওয়ার জন্য, সেই জায়গা থেকে তোলার জন্য আমার কাছে একটা দেবদূত ছিল, যেটা হচ্ছে আমার দিদি। যে দিদি আমায় কিন্তু পরের 3 মাস ফাটিয়ে পরিশ্রম করিয়েছে। ভূয়ধর বলে একটা ফিজিক্যাল সায়েন্সের বই পাওয়া যেত, পুরোটা প্রথম থেকে লাস্ট অব্দি ধরে ধরে মুখস্থ করিয়েছে এবং কনসেপ্ট ক্লিয়ার করিয়েছে, এবং জীবন বিজ্ঞানও, এবং বাদ বাকি সমস্ত সাবজেক্ট। তো তোদের যদি এরকম কোনো দিদি থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে এই ভিডিওটা দরকারও নেই। বাট এরকম যদি কোনো দিদি তোদের না থাকে, তাহলে তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা টেস্ট পরীক্ষা খারাপ দিয়েছে, কনফিডেন্সটা হালকা লুজ আছে, এবং যারা মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করতে চায়। তো আজকে একদম এই পেজটা দিয়ে আমরা শুরু করছি। মনোযোগ রাখো, হতাশ হয়েও না, টেস্ট এক্সামের নম্বর কম হলে ভয় পেও না। এটা শুধু তোমাকে আসল পরীক্ষার জন্য আরো ভালো করতে সাহায্য করবে। এই লাইনটা জাস্ট একটা লাইন না, এই লাইনটা পুরোপুরি আমার কিন্তু লাইফের সাথে মিলে গেছে। এই লাইনটা আমাদের টিম বানিয়েছে, কিন্তু এটা কিন্তু পুরোপুরি আমার জীবনের সত্যতা। টেস্ট পরীক্ষায় নাম্বার কম পেয়েছি। টেস্ট পরীক্ষায় নাম্বার কম পাওয়ার পরে নিজের ভুলগুলোকে বুঝতে পেরেছি আমি কোন কোন জায়গায় ভুল করছিলাম, এবং সেই ভুলগুলো শোধরানোর জন্যই কিন্তু পরের 3 মাসটা ফাটিয়ে পরিশ্রম করেছি, এবং তার সাথে আমার দিদিও পরিশ্রম করেছে। তো আজকে সেই ভুলগুলোই কিভাবে ঠিক করতে, আগে আমরা দেখবো যে কোন কোন ভুলগুলো আমরা করি, তারপর আমরা দেখবো যে কোন কোন ভুলগুলো আমাদের ঠিক করতে হবে এবং কিভাবে ঠিক করতে হবে। তাহলে একদম আমরা প্রথমে চলে আসছি, যেটা হচ্ছে কিভাবে প্রস্তুতি নেবে টেস্ট এক্সাম থেকে মাধ্যমিক এক্সাম, কিভাবে প্রস্তুতি নেবে। মাথায় রাখবি, এই যে টেস্ট এক্সামে আমি লাল দিয়েছি, মানে এই টেস্ট এক্সাম খারাপ হয়েছে তোদের কিন্তু মাধ্যমিকের মোটামুটি 70 থেকে 80% স্টুডেন্ট তারা আশানুরূপ রেজাল্ট করতে পারেনি। টেস্ট এক্সামটা ওটার জন্যই যে তোর মধ্যে কি খামতি আছে সেটা তোর সামনে তুলে ধরবে। আজকে যদি টেস্ট এক্সাম না হতো না স্কুলে, তাহলে মাধ্যমিকে গিয়ে যে কতজন ফেল করতো তার কোনো সীমা নেই। টেস্ট এক্সাম তোমার নিজের প্রস্তুতির আয়না তোমাকে দেখায়, এবং আয়নায় নিজেকে দেখতে সব সময় কিছু কমতি লাগে। ওই জন্য মেয়েরা বা ছেলেরা একটু মেকআপ করে, একটু ভালো করে চুলটা আঁচড়ায়। যদি আয়না না দেখতো তাহলে কিন্তু বুঝতে পারতো যে হ্যাঁ তাকে কিরকম লাগবে। সেটা বিয়ে বাড়ি যাবে, প্রস্তুতির সময় কিন্তু সবসময় সে নিজের আয়নাটা দেখে যে তাকে কিরকম লাগবে। তো সেরকমই টেস্ট পরীক্ষা হচ্ছে তোমার এই মুহূর্তে মাধ্যমিকের আগের একটা আয়না। তুই যেই এক্সাম দিতে যাচ্ছিস তার আগে তোর প্রস্তুতির আয়না কিন্তু তোকে টেস্ট এক্সাম দেখা, এবং এই আয়না দেখার পরে যে কেউ নিজের কিন্তু ভুলটাকে শুধরে নিতে পারে। তাহলে সবার আগে আমি যে কাজটা করেছিলাম সেটা নিয়ে কথাবার্তা বলছি। আমি এরর অ্যানালাইজ করেছি। অ্যাকচুয়ালি আমি তো করিনি, আমার দিদি করেছে। যে দেখি তো যে তোর কোন কোন জায়গাতে তোর খামতি আছে, তুই কোন কোন চ্যাপ্টার ভালো করে পারিস না। আচ্ছা, তোর সব থেকে খারাপ কোন সাবজেক্টটা লাগে সেটা নিয়ে আজকে আমরা শুরু করবো। তা আমি বলেছিলাম যে ইতিহাস আমার খারাপ লাগে, ভূগোল আমি বুঝতে পারি না, জীবন বিজ্ঞান আমার খারাপ লাগে। তো সেই পার্টিকুলার সাবজেক্টগুলো এবং তার পার্টিকুলার কোন চ্যাপ্টারসগুলো খারাপ লাগছে ওটা নিয়ে আমার দিদি আমার সাথে বসেছে। তো আমি সেটাই বলবো যে এরর অ্যানালিসিস, কোন প্রশ্নগুলো ভুল হয়েছে বা কোন চ্যাপ্টারে তোমার উইক আছে, কোন বইয়ের কোন সাবজেক্ট তোমার পড়তে ভালো লাগে না, সেগুলোর সবার আগে লিস্ট বানা। লিস্ট নিজের মনে বানাবি, অলওয়েজ লিস্ট বানাবি খাতায় লিখবি যে তোর কোন কোন জায়গায় খামতি আছে। লিখলে 30% প্রবলেম ওখানেই সলভ হয়ে যাবে। আমি তোকে একটা প্রমিস করছি, তুই যদি তোর কোন কোন জায়গায় প্রবলেম আছে লিখিস, নিজের লাইফের ক্ষেত্রেও বা নিজের পড়াশোনার প্রিপারেশনের ক্ষেত্রেও, তাহলে সেই প্রবলেমটা কিন্তু 30% সলভ ওখানেই হয়ে যায় যখন তুই লিখলি খাতায়। তাহলে এখানে কোন প্রশ্নগুলো ভুল হয়েছে লিস্ট বানাও, কনসেপ্ট কোন জায়গায় ভুল হয়েছে, সিলি মিস্টেক কোন জায়গায় করেছিস, টাইম ম্যানেজমেন্টের সমস্যা, এই পার্টিকুলার প্রবলেমগুলোই কিন্তু হয় আমাদের। জেনারেলি এই 3টে জায়গাতেই প্রবলেম হয়, যে কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকে না, অথবা যেই পার্টিকুলার জায়গায় আমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে
সেখানে সিলি মিস্টেক করে আমরা বসি, এবং সব থেকে মেন ব্যাপার যে বাড়ি থেকে তো প্রচুর কনফিডেন্স নিয়ে যাই যে ভাই ফাটিয়ে দেবো, বাট আমরা টাইম ম্যানেজমেন্টটা করতে পারি না। তো আজকে সমস্ত ভুলগুলো আমরা অ্যানালাইজ করবো এবং দেখবো যে সলিউশনটা আমাদের কি আছে। আচ্ছা, নেক্সট যেটা বলার চেষ্টা করছি যে দুর্বল অধ্যায়, যেটা আমি একটু বললাম যে তোর কোন সাবজেক্ট, আমি তো সবার আগে বলবো যদি সাবজেক্টগুলোকে চয়েস কর, যে তোর কোন সাবজেক্ট সব থেকে বেশি উইক, সেই সাবজেক্টগুলোকে চয়েস কর এবং সেই সাবজেক্টগুলোর মধ্যে দেখতে ওই সাবজেক্টের কোন চ্যাপ্টারগুলো তুই উইক। যদি পুরো সাবজেক্টের সমস্যা থাকে, যদি পুরো সাবজেক্টটা যদি তোর পুরোপুরি মানে গোবর হয়ে থাকে, তাহলে ওটা প্রত্যেক দিন পড়তে হবে। বাট যদি তোর কোনো পার্টিকুলার চ্যাপ্টারসে প্রবলেম হয়, তাহলে সপ্তাহে সেই সাবজেক্টটাকে একটু কম দিন দিলেও হবে, প্রত্যেকদিন পড়ার দরকার নেই। সমস্ত বলবো চিন্তা করার দরকার নেই। তো দুর্বল অধ্যায়গুলোকে সমাপ্ত করো, যে চ্যাপ্টারে বেশি ভুল হয়েছে সেটা নতুন করে রিভিশন করো। এক্স্যাক্ট যেই চ্যাপ্টারের কোশ্চেন তুই পাচ্ছিস না বা যে চ্যাপ্টারে বেশি ভুল হচ্ছে, সেগুলোকে তুই নতুন করে রিভিশন দেওয়া শুরু করো। এবং অবশ্যই ABDA টেস্ট পেপার থেকে বা তোর কোনো গাইড বুক থেকে তুই সেই প্রিপারেশন, বা তোর টিচারের কাছে তুই টিচারের কাছে পড়িস, সেখান থেকে তুই কিন্তু প্রিপারেশন শুরু করতে পারিস। নেক্সট, প্রয়োজন হলে, এটা তো বেস্ট লাইন, প্রয়োজন হলে ছোট ছোট নোট বানাও, প্রয়োজন হলে ছোট ছোট নোট বানাও। এক্স্যাক্টলি, শর্ট নোটের যা সুবিধা, এই সুবিধা আর কোথাও পাওয়া যায় না। যেই চ্যাপ্টারে তোর প্রবলেম, তোর টিচারকে বা তোর কোনো সিনিয়রকে বল যে ভাই আমাকে এই চ্যাপ্টারের না স্যার বা ম্যাডাম বা দাদা দিদি আমাকে এই চ্যাপ্টারের ছোট ছোট নোট বানিয়ে দেবো, বা তুই নিজে বানানোর চেষ্টা কর না, তোর বই থেকে আন্ডারলাইন কর, আন্ডারলাইন করে করে ওগুলো লেখ এবং চ্যাপ্টারের একটা জিস্ট বানা। পরীক্ষার আগের দিন ওই চ্যাপ্টারের ওই জিস্ট, ওই শর্ট নোট পড়ে গেলেই তোর কিন্তু কাজ হয়ে যাবে। তাহলে দুর্বল অধ্যায়গুলোকে শনাক্ত করো, তার আন্ডারে আছে যে চ্যাপ্টার বেশি ভুল হচ্ছে সে নতুন করে রিভিশন করো এবং ছোট ছোট নোট বানাও। এবার নেক্সট হচ্ছে যেটা আমি বলছিলাম যে টাইম ম্যানেজমেন্টের ব্যাপার। সেবার টাইম ম্যানেজমেন্ট একমাত্র একভাবেই সলভ হতে পারে, যদি তুই মক টেস্ট দিস। টিচারকে বল না যে আমার জন্য স্যার আপনি 4-5টা বা এক্সাম টেস্ট পেপার বানিয়ে রাখুন, বা এখন তো ABDA টেস্ট পেপার বেরিয়েছে, সেই ABDA টেস্ট পেপারে তুই স্কুল ধরে একটা পার্টিকুলার স্কুলকে সলভ করার চেষ্টা কর, যে আমি এই স্কুলের সমস্ত কোশ্চেন করবো 2 ঘন্টা, আমি এই স্কুলের সমস্ত কোশ্চেন করবো 1.5 ঘন্টা, আমি এই স্কুলের সমস্ত কোশ্চেন করবো 3 ঘন্টা। নিজেকে একটা টাইম দে এবং টাইমার সেট করে যে এই মুহূর্তে তো স্টপ ওয়াচ বন্ধ হবে, তোর লেখাও কিন্তু বন্ধ হবে। এইভাবে মক টেস্ট নিজে দেওয়া শুরু চেষ্টা কর, আগের থেকে কম সময় সমান বা বেশি মার্কস তুলতে। প্রথমেই তুই আজকে এই পরীক্ষাটা আমি 2 ঘন্টায় করে নেবো, হবে না। তোর যদি টাইমে শেষ করতে প্রবলেম হয়, তুই প্রথম পরীক্ষাটা 3 থেকে 3.5 ঘন্টায় দে, তারপরে আস্তে আস্তে কমা টাইম। সাপোজ তুই 3.5 ঘন্টা পরীক্ষা দিয়ে তুই সাপোজ 60 পেয়েছিস বা 80 পেয়েছিস, চেষ্টা কর পরের বার যে এই পরীক্ষাটা আমি 3 ঘন্টায় দেবো, আমি সেম 60 নম্বর বা 80 নম্বর পাবো। মানে টাইমটা আস্তে আস্তে কমা, বা টাইম কমাতে গিয়ে তাড়াহুড়ো করে কিন্তু মার্কসটা যাতে কম না হয়। তুই 3.5 ঘন্টায় যেই মার্কসটা পেয়েছিলি, তোর 3 ঘন্টা বা 2.5 ঘন্টাতে যাতে সেই মার্কসটাই বজায় থাকে। এইভাবে নিজেরা প্র্যাকটিস কর এবং এইভাবে কিন্তু মক টেস্টগুলো আস্তে আস্তে দেওয়া শুরু করে দে। কনসেপ্ট ক্লিয়ার। দেখ, আমি কি বলবো যে যেই তোর সাবজেক্টগুলো, তোরা খালি বলবি যে কনসেপ্ট তো খালি সায়েন্সের সাবজেক্টে থাকে না, কনসেপ্ট সমস্ত সাবজেক্টে থাকে। সায়েন্সের কনসেপ্টগুলো টেকনিক্যাল, এগুলো আমাদের তাড়াতাড়ি গ্র্যাক করতে সুবিধা হয়। আমাদের যারা সায়েন্স পছন্দ তাদেরকে ওগুলো ভালো লাগে কনসেপ্টগুলো, এবং যারা আর্টস পছন্দ করে তাদের ওই আবার হিস্ট্রি, জিওগ্রাফি, বাংলার কনসেপ্টগুলো ভালো, সেগুলো আবার সায়েন্সের স্টুডেন্টদের ভালো লাগে। তো কনসেপ্ট কিন্তু সমস্ত সাবজেক্টেই আছে, খালি তোকে সেই কনসেপ্টটা বুঝতে হবে। সাপোজ তোর হিস্ট্রির কনসেপ্ট ভালো লাগে, তো তোর হিস্ট্রির সাবজেক্টগুলোকে বা হিস্ট্রির চ্যাপ্টারগুলোকে এমনভাবে তৈরি করতে হবে তোর পছন্দ মতন কনসেপ্ট তোকে নিজেকে বানাতে। আমি তোকে একটা কথাবার্তা বলি যে সাপোজ মানে কেউ মুঘল সাম্রাজ্যের পতনের কারণ তোকে লিখতে দিয়েছে, আমি তোকে এক্সাম্পল দিচ্ছি। এবার মুঘল সাম্রাজ্যের পতনের কারণ অনেকে অনেকভাবে মনে রাখতে পারে। আর্টসের স্টুডেন্টরা সময়কাল ধরে মনে রাখে, সময়কাল এই সেই, মানে তোর পয়েন্টসগুলো কি আছে, কি হয়েছিল, কোন রাজা আছে, সেই সময়কাল মানে তোর সেই রাজার নাম মনে রাখে। মানে আর্টসের স্টুডেন্টরা কিন্তু জোর দেবে এভাবে যে পয়েন্টগুলো ভালো করে মনে রাখবে এবং রাজার নামগুলো মনে রাখবে, এইভাবে কিন্তু মনে রাখার চেষ্টা করবে। কিন্তু সায়েন্সের স্টুডেন্টরা কি করবে, একটু অন্যভাবে কনসেপ্টটা ক্লিয়ার করবে, এই কোশ্চেনের অ্যান্সার করবে অন্যভাবে। সায়েন্সের স্টুডেন্টরা সময়কাল ধরে মনে রাখবে, বিকজ ওদের পক্ষে নাম্বারগুলো মনে রাখা ইজি, হ্যাঁ এগুলো আর্টসের পক্ষেও ইজি। বাট সায়েন্সের স্টুডেন্টরা করবে কি, আমি যেভাবে করেছিলাম যে আমি সময়কাল ধরে মনে রেখেছিলাম যে ভাই মুঘল সাম্রাজ্য এত সাল থেকে এত সাল ছিল, এই সালগুলোকে আমি কতগুলো পার্টিকুলার সালে ভাগ করি, এই পুরো টাইম পিরিয়ডটাকে আমি কতগুলো পার্টিকুলার সালে ভাগ করি। তাহলে প্রথমে সালগুলো মনে রেখেছিলাম, সেই সালের অনুযায়ী রাজাগুলোর নাম মনে রেখেছিলাম,
এবং তারপরে পয়েন্ট মনে রাখছে। তাহলে যেই কাজটা আর্টসের স্টুডেন্ট অন্যভাবে করছে, অন্যভাবে সে মনে রাখার চেষ্টা করছে, তুই অন্যভাবে মনে রাখার চেষ্টা কর। তুই বেশি লেখার উপরে জোর দিস না, তুই পয়েন্ট ওয়াইজ মনে রাখার চেষ্টা কর এবং তুই তোর প্রত্যেকটা পয়েন্টে যুক্তিপূর্ণ লেখা দিবি। তোর টার্গেটটা হবে না যদি এক গাদা লিখে পুরো খাতা বলি না, তুই যুক্তিপূর্ণ লেখা। এটাই কিন্তু হচ্ছে যার যে সাবজেক্ট পছন্দ হয় না সেই সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার করার ওয়ে বা সেই সাবজেক্টের কোশ্চেন লেখার ধরন। তাহলে কনসেপ্ট ক্লিয়ার রাখো, টেক্সট এক্সামে ভুল হওয়া অংশগুলো থিওরি আবার দেখে নাও, ইউটিউব গাইডবুক থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট রিভাইজ করো। এক্স্যাক্টলি, ইউটিউবে ভুলভাল ভিডিও দেখিস না, আমার ভিডিও যদি ভুলভাল মনে হয় আমার ভিডিও দেখিস না, বাট তোর নিজের পছন্দের ইউটিউব চ্যানেল বা তোর নিজের পছন্দের টিচারের কাছ থেকে তুই প্রিপারেশন নে এবং গাইডবুক এবিটিএ বেরিয়ে গেছে, আমি এবিটিএ সলভ করবো আমার চ্যানেলে, এবিটিএটা কিন্তু অবশ্যই ভালো করে সলভ করো। কারো যদি অঙ্কের প্রবলেম হয় সে আমার চ্যানেল দেখতে পারিস বা অন্য কোনো ভালো চ্যানেল দেখতে পারিস, যার বিভিন্ন সাবজেক্টের প্রবলেম সে ডিফারেন্ট সাবজেক্ট দেখবে। নেক্সট, রুটিন। ও বাবা, সব থেকে মেন ব্যাপার রুটিন। এই সমস্ত কিছু হয়ে যাবে যদি তোর রুটিনটা ঠিক থাকে, আর এই সমস্ত কিছু হবে না তো যদি রুটিন না থাকে। এই সমস্ত তুই তোর প্রিপারেশন তোর ধুলোয় মিশে যাবে যদি তুই রুটিনে কাজকর্ম না করিস। রুটিনটা বানানো কিন্তু মাস্ট। রুটিন তৈরি করো, কি হবে? প্রতিদিন 1-2 ঘন্টা এরর অ্যানালিসিস করো। আমরা নিজেরা বানিয়ে দিয়েছি এখানে 1-2 ঘন্টা তোমার কোন কোন সাবজেক্টে কোন কোন চ্যাপ্টারে কি কি এরর আছে সেইগুলো তুই আগে প্রথম 1-2 ঘন্টা দেখ, খালি দেখ, এরর অ্যানালিসিস কর, উইক চ্যাপ্টার প্র্যাকটিস করার চেষ্টা কর। একটা পার্টিকুলার সাবজেক্ট ধরে সেই চ্যাপ্টার সেই সাবজেক্টের যে উইক চ্যাপ্টারগুলো আছে সেগুলো তুই দেখলি, কোন কোন জায়গায় তুই টেস্ট এক্সামে ভুল করেছিলি ওগুলো দেখলি। প্রত্যেক দিন 1-2 ঘন্টা তুই সেই কাজটা। বাকি 1 ঘন্টা হচ্ছে তোর রিভিশন। 1-2 ঘন্টা কেটে গেল, আবার 3 নম্বর ঘন্টা আসছি, এটা তোর হচ্ছে রিভিশন। রিভিশন মানে কি? কালকে তুই কি পড়াশোনাগুলো করেছিস চেষ্টা করবি একদিন অন্তর অন্তর রিভিশন করার। সাপোজ তুই সোমবার একটা পড়া পড়েছিস, সোমবারের পড়াটা তুই কিন্তু মঙ্গলবার রিভিশন করতে যাস, তুই বুধবার রিভিশন। আবার তুই মঙ্গলবার যেই পড়াটা পড়েছিস ওটা তুই বৃহস্পতিবার রিভিশন করার চেষ্টা কর। তো একদিন গ্যাপ দিয়ে 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 কিন্তু রিভিশনটা কর, বিকজ আগের দিন পড়লে পরের দিন সেটা রিভিশন করার মানে হয় না, মোটামুটি মনে থাকে। একদিন অন্তর দিয়ে রিভিশন করলে তোর কিন্তু আবার সেই মেমোরিতে পড়াটা ঢুকে গেল। তো অবশ্যই একদিন অন্তর অন্তর কিন্তু করার চেষ্টা করবি। সপ্তাহে 2-3 দিন, এটা এক্স্যাক্টলি তোমার 2-3টে মক টেস্ট দিতেই হবে। প্রত্যেকটা সপ্তাহে তোমার 2-3টে এক্সাম দিতে হবে। আর একটা জিনিস যেটা আমি সবাইকে বলি, ইচ অ্যান্ড এভরি সাবজেক্টের এবিটিএ বল বা ইম্পর্টেন্ট কোশ্চেন দুবার দেখে লিখবি এবং 2বার না দেখে। এটা আমাকে বিভৎস হেল্প করেছিল আমার গ্র্যাজুয়েশনের সময়। 2বার দেখে লিখতাম সেই কোশ্চেনটাই। কেউ চাইলে 2বার না দেখতে পারে, 1বার দেখতে পারে। মাধ্যমিক তো 1বার দেখবি, 1বার দেখে লিখবি, 2বার না দেখবি। এইটা 6 মাস অব্দি মনে থাকবে, লিখে দিচ্ছে। যে কোনো কোশ্চেন যেটা তো ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, যেই সাবজেক্টেরই হতে পারে না কেন, স্পেশালি হিস্ট্রি জিওগ্রাফি বড় বড় কোশ্চেন থাকে, ওগুলো মুখস্থের ব্যবস্থা থাকে, বাংলা থাকে জিনিসটা। তো 1বার দেখে 2বার বলছি, 1বার দেখে 2বার না দেখে পুরোটা একবার লিখলি। তোর যদি 1বারে মনে না পড়ে তুই 2বার দেখে লে, তারপর তুই 2বার না দেখে তুই যতবারই লিখিস, না দেখে তোকে কিন্তু 2বার লিখতে হবে। আমি জানি এটা খুব সময় টেকি, বাট এটা তোকে যে হেল্প করবে তোর 3 মাস একটা পড়া মনে থাকবে, এটা আমি তো গ্যারান্টি দিচ্ছি। তাহলে 2বার দেখে 2বার না দেখে এটা বলতে পারি। এবং যেটা দিয়ে শুরু করেছিলাম যে মনোযোগটাকে হতাশ হও না, এটা জাস্ট একটা আয়না আমাদের শরীর, মুখের, চেহারার কোন জায়গায় কোন ত্রুটি আছে, কোনো জায়গায় ভালো ইনভিটেশনে যাওয়ার জন্য কোন জায়গায় ত্রুটি আছে, বেশি মেকআপ করে ফেলেছি কিনা বা চুলটা ঠিকঠাক আছে কিনা, এইগুলো দেখতে সাহায্য করে যাতে আমাদেরকে প্রেজেন্টেবল মনে হয় সেই জায়গাটা নিয়ে। তো আমি প্রথমেই বলে শুরু করেছিলাম যে টেস্ট পরীক্ষাটা হচ্ছে তোর একটা আয়না। এটি আয়না থেকে বুঝতে পারলি যে তোর কোন কোন জায়গায় ভুল আছে। আয়না থেকে যদি কেউ ইগনোর করে বেরিয়ে যায় যে না সব ঠিকই আছে, তাহলে সেই ভুলটা কিন্তু থেকেই যায়। বাট আয়না থেকে যদি সে নিজেকে শুধরে নেয়, তাহলে এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না। যে আয়না দেখছে না তার নিজের ওপর ওভার কনফিডেন্স আছে, যে আয়না থেকে ঠিক করছে না তাকে আর কিছু বলার নেই, আর যে আয়না থেকে ঠিক করছে তারই কিন্তু ভালো রেজাল্ট হওয়ার চান্স সব থেকে বেশি, যেটা আমার সাথে হয়েছে। ঠিক আছে, যাই হোক, আজকে ভিডিওটা এখানে আমি শেষ করলাম। আমাদের কিন্তু এবিটিএ টেস্ট পেপার সিরিজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, যেখানে আমরা কিন্তু সমস্ত চ্যাপ্টারের ওপরে টেস্ট পেপারের কোশ্চেনগুলোকে সলভ করাবো। লাইভ পড়াবো না রেকর্ডিং করাবো, সেটা তোরা কমেন্ট সেকশনে জানা। যদি আমরা পোল দিয়েছিলাম, সেই পোলে অজস্র স্টুডেন্টরা বলেছিল যে লাইভ ক্লাস করান, কমেন্ট সেকশনে বলেছে যে রেকর্ডিং ক্লাস দিন, আর পোলে দিয়েছে যে লাইভ ক্লাস করান। তো জানি না, বুঝতে পারছি না তোরা এই কমেন্ট সেকশনে, এই ভিডিওর কমেন্ট সেকশনে আবার জানা যে তোরা কিরকমভাবে ক্লাসটা চাইছিস। আমার ইচ্ছা আছে কিছু ক্লাসে আমি রেকর্ডেড দেবো, কিছু ক্লাসে লাইভ।
তাহলে দুটোরই কিন্তু আলটিমেটলি কন্টিনিউশনটা থাকে। সবাইকে অল দ্য বেস্ট। টেস্ট পরীক্ষার পরে আগুন জ্বালিয়ে দাও নিজের মধ্যে সেই কনফিডেন্সটা নিয়ে আসো এবং ফাটিয়ে অঙ্ক